এক ভদ্রলোক তার ছেলের জন্য মাস্টার রাখেছে। তাই 1 মাস মাস্টারে পড়াশোনা করানোর পরে ডাক দিয়ে বলতেছে ছাত্রের ধারে, খোকন এত সুন্দর করে বুঝাই, এত ভালো করে পড়াই, তোর মাথায় কিছু ঢোকে না? স্যার একটা কথা পাবো, তাই একটা কেন, তুই 10টা বল, কোনো সমস্যা নেই। স্যার আমি যদি সবকিছুই বুঝতাম, আমার বাবা পকেটের টাকা খরচ করে আপনার অষ্টরম্পা করতে রাখিছে। তা আমি যদি সবই বুঝতাম, তাহলে আমি দাদা হিসাবে তোমার ডেকে তোমার কাছে জানতে চাইতাম। আমি না বুঝলে তুমি সুন্দর করে বুঝাই দেবা। যেমন বাকি সব পরে রব রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলে ফুটিয়ে উঠছিল। কয় বুঝছো? কয় না স্যার বুঝি নাই। কয় বোঝো নাই? পাখি চেনো না? কয় না স্যার। পক্ষী চেনো? কয় হয়। পক্ষী কয় পরে রব মানে? কয় পরে রব বুঝিস না? কয় টেটা হবে, টেটা হবে। টেটা হবে মানে সিগায়। কয় পক্ষী টেটা হতে হতে রজনী প্রেমাত করিয়ে হেলাইছে। আমি বুঝছো? কয় ভাই বুঝছি। আমি না বুঝলেই তুমি এইরকম করে বুঝাই যাবা। কি কর? এরপরে গান গাচ্ছে, কয় আমার মন চলো যাই গুরুর দরবারে। ওরে কপালে ক হরিচাঁদ ঠাকুর এই মতুয়ার দরবার ভেবে দেখেন, তাই বলছে কি, মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই, ওরা কান্দি লীলা করে হিরোদেরও সারে। ভুল বলিলাম? মতুয়াদের কোন গুরু আছে নাকি? ও একমাত্র গুরু হচ্ছে আমার হরিয়াকান্দি হরিচাঁদ ঠাকুর। তাহলে উনি এত সময় গান গাইলো, তার আপনারা তো বাহাবা দিলেন। এখন ঠিক ঠিক করছেন, তখন তো পাবেন না। আচ্ছা, নাম করবে বেশ ভালো কথা। ওরে কপালে এখন আজকাল ওরে নামের যে ঢং বেরোইছে, দেখেন একটা কৃষ্ণ নাম করে এক একটা রাগ রাগিনীর উপর কত সুন্দর করে, তাই না বাবা? শুনলিও ভক্তি চলি আসে একেবারে। আর এই ডাকা কীর্তন হয়েছে, আমি শুনতেছি একদল আসতেছে, ও হরি বলো, আর হরি বল হরি বল, একদলটা হরি বল, একটা হোক হোক হোক, মানে কোনটা ঠিক কোন সময়? এক রাগিনীর মধ্যে কতগুলো ঢুকাইছে। এরপরে একজন দেখলাম কোন গোসাই নাম কব না, নাম করতেছে এইরকম কার নাম দাও, ও হরি বলো। এরপরে এখন দেখেন কোন শাস্ত্রে আমি পাই নাই বাবা নিশান বগলে নিয়ে যাওয়া আছে নাকি বাবা? আর এখন ওই মায়েরা দেখছি নিশান আর কোন জায়গা না পাইয়ে বগলে বলে এরকম। আবার এরকম ড্যান্স তাই কেউ জানেন, খুন করে মাথায় আবার এইরকম মুসির মতো, কলার মুসির মতো, সামনে বাঁচলে খবর হয়ে যাবে। আর গোসাইটা জানি কি একটা বাবা, আপনারা খারাপ পাবে নেবেন না, কবি গান তো বাবা। আমার দলের নাম প্রথমে বলে নেই, জয় তারক কবি দল বাবা। কিন্তু কবি গান করতে হলে বিদ্যা আচরণ করতে হয়, ভেবে দেখেন, তাই এই জন্য ক্ষমা ভিক্ষা চাই। এইবার ভূমিকায় তো আর সেই খাতির নাই। দেখেন চিন্তা করে কি বলবো, সবার ভিতরে হাতে কি ছোটা কয় নাকি, নাকি ওই যে এমরুম খানের খান। এক গোসাই ওইরকম এক বাড়িতে ঢুকতেছে, ওরি বলো এরকম করে পিছনে যাচ্ছে, খারাপ খারাপ এরকম করতে করতে বাবা এক মা গোসাই ওনার এই বগলে ঘা লাগিয়ে গেছে, কেদুর ভাই। মা গোসাই খুব ব্যথা পাইছে। গোসাই দাঁড়াও, সুযোগ হয়ে বসে দিচ্ছি, আমার সময় আসবে তোমার দেবো অনেক। এইবার সুযোগ খোঁজ করতেছি মা গোসাই, কখন গোসাইকে ধরা হয়। এইবার গোসাই গান ধরিছে, এইবার কয় আমার এই গান দেখে দেখো না। আর গোসাইরা যেরকম গায়ে, দেখো হারমোনিয়াম গায়ে এক জায়গায়, গায়ে এক জায়গায়, এরকম গায়ে। এলে গেলি রে হরিচাঁদ পরাণ পুতলি। ওই মা গোসাই কাছে এইবার সুযোগ চায়, এত জায়গা থাকবে কেন সাধু আমার বগলে ঘা দিলি। বাবা রে, আরে উচিত কথা কয়ে যাবো, জানাই আপনাদের ভালোবাসি, মাগো এই গ্রামে আসি আর না আসি।
যাক, এই বলদের গল্প দিছে, আমিও তো বলি বলদ দিয়ে যখন শুরু করেছি, আমিও বলদ দিয়ে শেষ করে যাবো। সুর আর ছন্দ ধরে তাই আগে একটা গান গাই, কারণ উনি যেহেতু সংসারে গারস্থ ধর্মে আছে। বন্ধন দেখি আমার কাছে, বাবা এত সুন্দর বাড়ি গাড়ি অট্টালিকা করেন, সারা জীবন থাকতে পারবেন তো? পারবেন না বাবা। আসলে বাড়ি বলেন, গাড়ি বলেন, যাহা কিছু বলেন, এত সুন্দর সংসার করেন, সময় যেদিন আসবে সেদিন সবারই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তবে আমাদের মধ্যে যদি কারো অহংকার এসে বাসা বাঁধে, তাহলে সকল কিছু যেতে চায় বাবা, কিন্তু অহংকার যেতে চায় না। আমি অনেক জানি, আমি অনেক গড়ি। যদি একবার সময় পান, হয়তো মনের ভুলেও একবার শ্মশানের পাশে গিয়ে দাঁড়াবেন, দেখবেন ওই শ্মশানে যেমন একটা দেহ পুড়ে নিঃশেষ হয়ে যাবে, আমি একদিন ওই শ্মশানের ওই আগুনে আমার দেহটাও এমনি করে পুটে পুটে ভস্ম হয়ে যাবে। তাই আমার গুরুদেব তারক সরকার গান লিখলেন, একবার সময় মনের ভুলে
তারক সরকার এসে বলল কথা রসাভাসে, আপনারাও বসে বসে শ্রবণ করলেন, তাই সত্যি ভালো জবাব দান করেছে। সম্প্রতি আপনাদের কাছে জানাই, খুব ভালো জবাব দিয়ে গেছে, তাই না বাবা? খুবই ভালো জবাব দিয়েছে। কিন্তু বাবা, প্রশ্নকর্তা যখন প্রশ্ন করে, জবাবদাতা যত দিক না কেন ভালো জবাব, প্রশ্নকর্তা আসলে সে পুনর্বারে ধরে সেই জবাবে অভাব। এটা আমার না, কবি আলাদের 14 গোষ্ঠীর স্বভাব। তাই ভেবে দেখেন, তাই আপনাদের হয়তো ভালো লেগেছে বলতেছি, আপনাদের কাছে আমার ততটা ভালো লাগে নাই। দেখেন, একটু চিন্তা করে যে কথা প্রথমবারে একটু সংক্ষিপ্ত আকারে বলে গেছি, তাই যে এই মতুয়ার বাজারে কোনো গুরু নাই, তাই না বাবা? এই গুরুগিরি মতুয়ার বাজারে নাই। এখানে কি বলবো, সবার ঠাই। দেখেন, অন্তরে চিন্তা করে কি বলবো, সবার ভিতরে। এই জন্য হরিলীলামের ভিতরে দেখতে পাই যে মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই, ওরা কান্দি লীলা করে ক্ষীরোদেরও সাই। তাহলে এখানে যেহেতু হরিচাঁদ ঠাকুর একমাত্র গুরু, যেখানে হয়েছে কি বলবো, বলতে চাই, করতে চাই কাব্যের শুরু ভেবে দেখেন, তাই তাহলে যে কথা হরিলাম নিতে পাই, তাহলে এই যে আমার তারক গোসাই আজকে উল্টো কথা কেন আসলে বলে গেছে বলতেছি আপনাদের কাছে, গুরুর কথা বলে গেছে, তাই আমিও সেই গান শুনে দূরে বসে শুনতে পাই, মন চলো যায় গুরুর দরবারে। তাহলে যেখানে পরিষ্কার করে হরিলামৃতে বলে গেছে, তাই একমাত্র হরিচাঁদ, ভিন্ন অন্য গুরু নাই। তাহলে যে কথা বলে গেছে বলতেছি আপনাদের কাছে, আপনাদের হয়তো ভালো লেগেছে, তাই এই জন্য বলছি আমার মন মতো হয় নাই। দেখেন, অন্তরে চিন্তা করে কি বলবো, সবার ভিতরে আপনারা নারী নয় শ্রবণ করেন, তাই তাহার কাছে বলতেছি অনায়াসে আরো কিছু তথ্য জানতে চাই। দেখেন, অন্তরে চিন্তা করে কি বলবো, সবার ভিতরে তারক সরকার বলে গেছে, তাই আমি হরিলামৃত দর্শন করে পাই। কি বললেন? হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজের উপাসনা। তাহলে তারক সরকার কেলে শোনা পরিষ্কার করে গেছে ঘোষণা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজের উপাসনা। তাহলে এখানে অবজ্ঞা করলেন না, তন্ত্র মন্ত্র ব্রজের উপাসনা তিনি মানেন না। হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজের উপাসনা। তাহলে সেই তারক সরকার কিছু হরিলামৃতের ভিতর বলতেছি সবার সাক্ষাতে আবার অন্য ভিন্ন চিত্র দেখতে পাই নজরেতে। কি বললেন? পুষ্পবন্ত কলিধন্য বৈষ্ণব উপাসনা, সে রসে রসনা কেন ওহে তারক রসনা। তাহলে প্রথমবারে করলেন ঘোষণা, তাকে নিন্দা করলেন যে কি বৈষ্ণব উপাসনা তিনি মানেন না, তন্ত্র মন্ত্র গ্রাহ্য করেন না, তাই না বাবা? হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজের উপাসনা। তাহলে ব্রজের উপাসনা তিনি মানেন না। কিন্তু এই তারক সরকার নিজের মুখে আবার বলে পুষ্পবন্ত কলিধন্য বৈষ্ণব উপাসনা, সে রসে রসনা কেন ওহে তারক রসনা। অর্থাৎ কলিযুগের পুষ্পবন্ত, কলিযুগের ধন্য কেন বললে, একই মুখে দুই পথে কেন চললে, তাই তোমার কাছে তারক সরকার আজকে জানতে চাই। এই স্যাবরা কলবা চাই ঠিক না আসলে আজকে যে জায়গায় প্রশ্ন করেছি, যারাই আপনাদের কাছাকাছি, এই জায়গা থেকে একচুলো সর্বনা যা থাকে আমার গোসাইর কপালে। কি বলেন? দেখেন, অন্তরে চিন্তা করে কি বলবো, সবার ভিতরে আবার দাদা সাহেবদার ভিতরে দেখেন চিন্তা করে উনি কি বলছে জানেন? আমি দ্বাদশ আজ্ঞাটাই পরিপূর্ণ বুঝলাম না বাবা। প্রথমে কি আছে, সদা সত্য কথা বলিবে, তাই না বাবা? আমি কোন এই আসতে ঘরে কপাল রে যাও, আস্তে আস্তে করতে যাই না, শোনো এক একটা শুনে যাও। তাহলে প্রথমে বললেন সদা সত্য কথা বলবে। বাবা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেইটাই তো বুঝলাম না। দেখেন, প্রতিদিন পূর্ব দিগন্ত হতে সূর্য ওঠে, এটা সত্য। পশ্চিম দিকে অস্ত যায়, এটা সত্য। এই বাবা সত্য নাকি? তাই করে। কিন্তু বিজ্ঞান বলছে না, সূর্যের ওঠাও নাই ডোবাও নাই। এবার কোনটা সত্য? সূর্য কখনো ডোবে না, সূর্য কখনো ওঠে না, সূর্য কখনো অস্তমিত যায় না। করে দেখেন বিবেচনা। এইবার আপনারাই বলেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই জন্য বললাম যে সত্য মিথ্যাই তো বুঝলাম না। দেখেন, অন্তরে চিন্তা করে কি বলবো, সবার ভিতরে এরপরে আছে বলতেছি আপনাদের কাছে, হরিচাঁদ ঠাকুর নিজে বলেছে পিতা মাতাকে ভক্তি করো, তাই না বাবা? পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, আগায় না ঢালিয়া গোড়ায় ঢালো জল। এইটাই তো বলছে হরিচাঁদ ঠাকুর। তার মানে কি, পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা করতে হবে। আচ্ছা বাবা, আমি যদি পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করি,
সবাই যাচ্ছি প্রকাশ করি, তাহলে অন্যকে উপদেশ দিতে পারি? পারি? তাই বলেন। আমি ভালো হব, তারপর অন্যকে ভালো হতে বলতে পারি। এমন চিন্তা করেন, বলতেছি সবাই প্রকাশ করি, হরিচাঁদ নিজেই বাবার আদর্শ মানে নাই, এ আবার উনের মুখে বলতেছে পিতা মাতাকে ভক্তি করো, তাহলে তুমি করো নাই কে? হরিচাঁদ ঠাকুর একজন এই জগতে যদি প্রাকৃত পিতার প্রাকৃত সৎ পুত্র হয়, তাহলে পিতার আদর্শকে অনুকরণ করে হৃদয়ে লালন করে ওই সন্তানের চলতে হয় জগৎ সংসারে। কি বলেন? পিতার আদর্শকে হরিচাঁদ ঠাকুর নিজেই পিতার কথা, পিতার আদর্শ মানে নাই, এ আবার পরে বলতেছে পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফলরিক কপাল রে কপাল। শাস্ত্রের ভিতরে করেছে পরিষ্কার ঘোষণা, আপনারা বৃক্ষ যারা ভেবে দেখেন তাই, আমি এই কথা একটু ভুল বলি নাই। দেখেন হরিলীলামৃতের ৩য় তরঙ্গের ৩৪ পৃষ্ঠায় লেখা আছে, বলতেছি আপনাদের কাছে, যশোমন্ত বিয়া দিল 5টি নন্দন, অচিরাত লোকলীলা কইল সংবরণ, একদিন রাত্র শীতল নীতিকম্প হয়, মুহূর্তে বসিলেন তুলসী তলায়, জপিলেন 16 নাম 32 অক্ষর, সজ্ঞানেতে তিনি হইলেন লোকান্তর। কোথায় লেখা আছে? হরিলীলামৃতে। আরেকটু পরিষ্কার করে ভাঙাই যায়, যশোমন্ত বিয়া দিল 5টি নন্দন। হরিচাঁদ ঠাকুর কয় ভাই? 5 ভাই। তাহলে যশোমন্ত ঠাকুর কি হয়? হরিচাঁদ ঠাকুরের বাবা। তাহলে 5টি যশোমন্ত বিয়া দিল 5টি নন্দন, 5 পুত্ররা বিয়ে দিয়ে হয়ে গেছে। অচিরাত লোকলীলা কইল সংবরণ, একদিন গাত্র শীতল হৃদিকম্প হয়, হঠাৎ করে গা কাপ দিয়ে জ্বর আসে, মুহূর্তে বসিলেন তুলসীর তলায়। যখন গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে, তখন তাড়াতাড়ি গিয়ে একটা তুলসী গাছের নিচে বসে, মুহূর্তে বসিলেন তুলসী তলায়, জপিলেন 16 নাম 32 অক্ষর, সজ্ঞানেতে তিনি হইলেন লোকান্তর। অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত, বলতেছি সবাই একান্ত 16 নাম 32 অক্ষর জপ করতে করতে যে ব্যক্তি মারা যায়, দেখেন আপনারা ভক্ত হৃদয় ভেবে দেখেন তাই, তার মতো বৈষ্ণব এই জগৎ সংসারে নাই। আছে যে মৃত্যুর পূর্ব মুহূর্তে কৃষ্ণ নাম জপে মারা গেছে। তাহলে হরিচাঁদের কি কর্তব্য ছিল না? সেই পিতার আদর্শকে হৃদয়ে লালন করে আঁকড়ে ধরে সেই পিতার আদর্শকে উত্তম আদর্শ মনে করে সেই পথে চলা। বলেন আপনারা ভক্ত মন্ডলী ভেবে দেখেন তাই। হরিচাঁদ নিজেই বাবা আদর্শ মানে নাই, এনে আবার কয় পিতা মাছা গাছের গোড়া, হরি গাছের ফল রে কপাল রে কপাল। আজকে যে জায়গায় আছি, যারা আপনাদের কাছাকাছি, এই জায়গা থেকে 100 সর্বনাশ তাকে কপালে আসছে। কি বাবা আপনারা থাকবেন না? আরে বাড়ি গেলে বাড়ি গিয়ে বাড়ির খুঁটি ধরে গান শুনে আসবো, তাও শুনে আসবো। দেখেন অন্তরে চিন্তা করে জানাই আপনাদের ভালোবাসি, একজন পেশায় চাষী, তার চাষ করতে বলদের প্রয়োজন হয়, ওনার বাড়িতে 2টা চাষের বলদ আছে, আর গোয়াল ঘরের পাশে এক চালা দিয়ে 2টা রাম পাঠা পোষে। পাঠা চেনেন? পাঠা চেনেন না? তুমি তো চেনো নাকি? হ্যাঁ, এই চিনবে না কেন? কারণ ভারতেরও বাসিন্দা, এই দেশেরও বাসিন্দা, আমি ভালো করে উনারা চিনি। যাই হোক, দেবে দেখে যোগ। তাহলে বুনগণের সময় চাষিদের তো চাষের থাকে বেজায় হোক, তাই না বাবা? সব সময় সব চাষিদের এক সময় বুনগণের সময় আসলে বীজ বপন করতে হয়। তা প্রতিদিন ওই বলদ 2টার খাটা খাটনি যায়, কষ্টের ঘাপানের চোটে রাত্রে কাতরায়, আহা ও আহা। পাশে ওই রাম পাঠা 2টা বাঁধা থাকে তো গোয়াল ঘরের পাশে, পাঠায় কচ্ছে বলদের বাচ্চা বলদ, হারামজাদা চুপ কর, রাত্র 12টার সময় ঘুমে ডিস্টার্ব করিস, চুপ থাক। তুই কি হয়ে না? বলদে কাছে শোন, সামনে কাঁঠাল পাতা ধরে আর সবাই সবাই খাও, ঠিক পাও না তো? একদিন যদি মাঠে যে চাষ করা লাগতো, তাহলে বুঝতে কত দামে কত চাল, কাতরা নিয়ে এমনি না চলে আসতো। পাঠায় কাছে ওই রকম বলদলি সারা জনগণ খাইতে যাওয়া লাগবে। পাঠা কি বুদ্ধিমান, বলদের কাছে শোন, এত বুদ্ধিমান যখন তুই হয়েছিস, আমার কথা লবি কি? একটা বুদ্ধি দিতে পারিস, কালকে থেকে আর মাঠে নাও যাওয়া লাগে। পাঠায় কাছে বুদ্ধি না দিতে পারলে পাঠা হয়েছে কি খালি খালি নাকি? ঠিক আছে, তাই একটা বুদ্ধিতে এইবার বুদ্ধি দিয়েছে পাঠায় বলদ রে, কয় শোন, কালকে যখন গোয়াল ঘরে চাষি নিতে আসবে, 3 ঠ্যাঙ্গে দাঁড়াই 1 পাউচ পুড়িয়ে লাগবে।
এই যুক্তি দুইটারে শেখাই দিয়েছে কি বলবো আপনাদের কাছে। সকালবেলা ফজরের আজানের সময় চাষি গোয়াল ঘরে গরু নিতে গেছে, যখন একটা লেজ ধরে জাগাইছে তিন ঠ্যাঙ্গে দাঁড়ায় এক পাউচু করে রাখিছে। চাষি চিন্তা করে তাই চাষ করতে করতে কখন যেন মনের ভুলে গরুর পায়ে পাল লাগাই ফেলেছি, ঠিক পাই নাই। যাক মনে আছে ভাবো একটা ভালো আছে, পাশের বাড়ির দিবসের কাছে চাইলেও একটা দাঁড় পাবো, যেহেতু একটা ভালো আছে। এই কথা চিন্তা করে কি বলবো সবার ভিতরে আর একটা লেজ ধরে জাগাইছে, ওরাও বাবা একই গুরুত্ব খাওয়াবো, একই অবস্থা। এই দুরবস্থা বলতেছি সবার সাক্ষাৎ। ওই দৃশ্য দেখে চাষি কেঁদে দিয়ে দিয়েছে কপালে হাত। যখন কান্না করে দিয়েছে, গিন্নি ছিল রান্নাঘরে চলে গেছি, একেবারে ডাক দিয়ে কয় স্বামী ধারে কান্দিস কেন খোবা? কইলে কোনো কাজ হবে না, মনের বলে দুইটার পাগাই পাই বলদের ভাল লাগাই ফেলেছি, তাই এখন চাষের উপায় নাই। এখন দুইটা বলদ তো আর কেউ ধার দিবে না, তাহলে কোন চুক্তিতে কাজ হবে না। স্ত্রী কি করেছে, পিছনে আসল নিয়ে মুখের কাছে কান্দে দিস। বছর গেল, এত যুক্তি দিতে আইসি, এত বুদ্ধি দিতে আইসি, একটাও শুনলে না। যদি শুনতে তাহলে এইরকম হইতো না। মানে 14 বছর উনি বুদ্ধি দিতে আইসি, একটাও শুনে না। দেখবেন বাবা, বাড়ির কর্তা কোন সময় একটা ভালো ডিসিশন দেবে, কারোকে ভালো উপদেশ দেবে, পিছনে রান্নাঘরে মাতব্বর চলে আসবে, বা এই শুনছো ওভাবে কইলো না, ওইটা এইভাবে করে, উনি বেশি বোঝে। আছে না বাবা? কি কান আছে তো, হ্যাঁ বুদ্ধি দিতে চলে আসে। স্বামী চিন্তা করে তাই 14 বছরের যদ্দ শুনি নাই, কয়েক শহর কোনো বুদ্ধিতে কুলবে না। এই দুইটা গরু কেউ ধার দিবে না, চাষ হবে না, বীজও ফেলতে পেপো না, খাবা জটবে না লেগে। তাই শোনো, তারপর নেও। স্বামী চিন্তা করে তাই 14 বছরে নেই রে, মনে আছে বাবু আজকে যা হয় বউর কথা শুনে যাবো। কয় শোনো, কি বাড়ি বসে থাকলে তো আর চাষ হবে না? কয় না, তা তো হবে না। ভাই কেউ গরু তো দুইটা ধার দেবে না? কয় না, তাও দেবে না। এই বল, কয় শোনো, জনম ভর তো বলদ দিয়ে চাষ করলাম, আমার কথা লাবা, আজকে এই পাঠা দুইটা নিয়ে যাবা। পাঠা শুনে কাজ হয়েছে, কয় শালা বুদ্ধি দিয়ে তো মরেছি। স্বামী চিন্তা করে তাই বাড়ি বসে থাকে তো লাভ নাই। গরু দিয়ে যদি 10 গুলি হয় বাবা, পাঠা দিয়ে তো 1 গুলি হবে, তাও তো কিছু আগাবে না। বাড়ি বসে থাকলে তো আর চাষ হবে। হ্যাঁ, পাঠা দড়ি ধরে টান দিয়েছে, পাঠা খাম বাজাইছে, যাবে না। দেখবেন পাঠার একটু জুই বেজুই তৈরি আর যাবে না। হ্যাঁ, দড়ি ধরে টান দিচ্ছে, টানতি টানতি মাঠে নিয়ে গেছে। বলতেছি আপনাদের কাছে তাই বাবা, পাঠা দিয়ে তো কেউ কখনো চাষ করে নাই, পাঠার জন্য তো আর আলাদা কেউ জোয়াল করে নাই। ওই যে ওনার বলদের 15 কেজি ওজনের জোয়াল ছিল, ওইটা পাঠার মাঠে নিয়ে জড়িয়ে দিল, খস করে মাথা দাঁড়ায় রেখেছে। পিছনে পাশা উঁচু করে রয়েছে ঢোল কমলি, বেসরম গাছ করে যারে কয়। ঢোল কমলি ভাঙে বাবুল বাবা, গরুর পাও তো চওড়া চওড়া থাকে, আস্তে আস্তে যাবে কাদার মধ্যে। আর পাঠার গলা খাওয়ারে হাতির মতো না বাবা, ভুল হয়েছে, কবেন তো হাতির মতো না, ছোট ছোট তাই খাও। যেই ঢোল কমলি দিয়ে বাউরান শুরু করেছে, কাদার মধ্যে ওই পাঠার ছোট ছোট খস 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 করে ডাকতেছে। এইরকম করে সন্ধ্যা প্রায় ঘোরাই হয়েছে, ঘর হয়ে আসতেছে, পাঠা সাইডে দিয়েছে, এখন আর যাচ্ছে না বাড়ির দিকে, ডলতে ডলতে যাচ্ছে। কাজ সারা একটা আর একটা গুঁতো দিয়ে কাছে কি বুদ্ধি দেবা। আজকে পাঠা গোয়াল ঘরে গেছে, আজকে সন্ধ্যার দিকেই কাতরান শুরু হয়েছে। বলদের রাত্র 12টায় কাতরায়, পাঠা আজকে সন্ধ্যায় কাতরায়। বলদের কাছে পাঠা চুপ কর, তুই সন্ধ্যায় কাতরাচ্ছিস কেন? আমি 12টায় কাতরাই। শোন, বলদের কাছে শোন, বলদ পাঠায় কাছে বলদ রে শোন, যে বুদ্ধি দিছি তাড়াতাড়ি ফেরত দেই। যে পা উঁচু করিস তাড়াতাড়ি নামা। বলদের কাছে যে পা উঁচু করেছি, এই ঘুম থাকবি আর নামাবো না, যা থাকে কপালে। আর আমি আজকে যে জায়গায় প্রশ্ন করেছি, এই জায়গা থেকে 100 করেছি না, বলা যা থাকে গোলায় কপালে। উনি পাঠান বলদ দিয়ে শুরু করেছি, আমি বলদ দিয়ে শেষ করে গেলাম। কি কর
অনেক রাত্র হওয়ার পরে কবিদের নবরসের গান কিনা করে দেখেন বিবেচনা, তাই একটু আনন্দ রসের প্রয়োজন আছে ভাই। অনেক সময় শুনতে শুনতে কেউ জিময়ে পড়তেছে, এখন দেখেন সব চোখ গালুমালু করতেছে। এইবার আসল কথায় আসি, জানাই আপনাদের ভালোবাসি। তাই এইবার যে দ্বাদশ আজ্ঞার কথা আমি একটু বলে যাই। দেখেন বলতেছে পর স্ত্রীকে মাতৃজ্ঞান করবে, তাই না বাবা? তা সত্য কথা, বেশ ভালো কথা। তা তুমি কই যাবে না যে পরের শারীরিক কি জ্ঞান করবা? কইছে পরের স্ত্রীর মাতৃজ্ঞান করবা, পরের শালীর ননদরে কি করবা তা কই যাবা না। এরপরে কি বলবো সবার ভিতরে, তাই দেখেন বাহ্য অঙ্গ সাধু ত্যাগ করো, বেশ ভালো কথা। এই মতুয়ার জগতে বলতে চাই সবার সাক্ষাতে, এই বাণীটা ভালো লাগছে আমার কাছে, যে বাহ্য অঙ্গ সাধু ত্যাগ করো। তাও এরাই তো বেশি করে। আমি ইন্ডিয়াতে গান করতে গেছি, আমি আপনাদের কাছাকাছি ট্রেনে উঠেছি, এক গোসাই 28 তরা মালায় গলায় দিছে, গুনে গুনে মাথা উঁচু করতে পারতেছে না। যারা কৃষ্ণ ভক্ত আছে তুলসীর মালা অন্তত ভাষায় রাখবে, বন্যা আসলি করে। আর এই আসার মালা দেখবেন ওয়া ভাসেও না, যত নিচের দিক যায়। আর যদি গলায় দেয় এরকম 28 তরা 29 তরা ভেবে দেখেন, তাইলে তোর বাঁচার উপায় নাই। তাহলে দেখেন একটু চিন্তা করে, এই গোসাই যারা বলতেছো তোমরা জগৎ সংসারে যে সাধু সাজ ত্যাগ করো একেবারে, এরাই কিন্তু মুখে কয় একটা, কাজে করে রাখতা। এরাই সাধু সাধু যে বেশি ভেবে দেখেন। তাই হরিচাঁদ ঠাকুরের মুখে শুনতে পাই যে সাধু সেজো না, সাধু হও। তা সাধু শাস্তিতে সবাই কয়জন আসছে আমি ঠিক পাচ্ছি না। এরপরে বলছে হরি মন্দির প্রতিষ্ঠা করো, তাই না বাবা? কেন হরিচাঁদের মন্দির প্রতিষ্ঠা করতে হবে কেন? মন্দির সারা জায়গায় হরিচাঁদ নাই, কি বলেন আপনারা সবাই? নাকি হরিচাঁদ ঠাকুরের পাওয়ার কম, খালি শুধু মন্দিরেই থাকে, এই জন্য মন্দির করে দিতে হবে? এই জগতে বলতে চাই সবার সাক্ষাতে, হরি তো সর্ব জগতে থাকার কথা। বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, শাস্ত্রে বলেছে যশমান প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। তোমার হরিচাঁদ ঠাকুরের জন্য মন্দির প্রতিষ্ঠা করতে হবে কেন? হরিচাঁদ ঠাকুর তোমার মন্দির ছাড়া এই বিশ্ব জগতে, তাহার ইশারাতে জগতে একটা ধূলিকণা পর্যন্ত নড়ে না। তাহলে হরিচাঁদ ঠাকুর কি শুধুমাত্র মন্দিরের মধ্যে সীমাবদ্ধ? এই জন্য বলছি তাই যে আমি কোনটা সত্য আর কোনটা মিথ্যা আজও বুঝতে পারি নাই। তুমি দ্বাদশ আজ্ঞা অনুসারে যেভাবে আজ্ঞা দিয়ে গেছে জগৎ সংসারে, এরপর কয় হাতে কাজ মুখে নাম করিবে, তাই না বাবা? আচ্ছা, যে প্রফেসর মানুষ, যে শিক্ষক মানুষ, ওনার কাজ হচ্ছে মুখ দিয়ে কথা বলা, টিচিং দেওয়া, তাই না বাবা? ছাত্রদের বোঝানো, উনি তো ছাত্রদের বুঝাতে বুঝাতেই সময় যায়, উনি নাম করবে কোন সময়? কাজই তো মুখ দিয়ে কথা বলা। তাহলে তুমি একটু মানে এই যে দ্বাদশ আজ্ঞার বাণী দিয়ে গেছে জগৎ সংসারে, তাই আমিও শুনতে পাই, ভালো বুঝতে পারি নাই, তুমি একটু সুন্দর করে কয়ে যাও। তাই দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে, এক এক করে অনেক কথা বলতে হয় জগৎ সংসারে। তাই দেখেন এক এক করে আমি একটু বলে যাই। অশ্বিনী গোসাইর গানের কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। 19 নং গানে আছে, বলতেছি আপনাদের কাছে, শ্রী রাধার প্রেমধন জগতে করলেন বিতরণ গোড়ায়। প্রেম অভিনয় করতে বাকি ছিল, তাইতে পুনঃ উদয় হলো। প্রেম অভিনয়কারী গুরুচাঁদ হলেন ভান্ডারী, হলেন তারকচন্দ্র আবাদকারী, মহানন্দ প্রেম বিলায়, তাই না বাবা? তাহলে প্রেম অভিনয়কারী কে কাকে বললেন? গুরুচাঁদ ঠাকুরকে। তাই গুরুচাঁদ ঠাকুর জগতে কি প্রেমের অভিনয় করতে আসছিল না? আমি অশ্বিনী গোসাইয়ের গানে পাই, সেই কথা আপনাদের জানাই, আমি ভালো বুঝতে পারি না। দেখেন অন্তরে চিন্তা করে, গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন করে গেছে জগৎ সংসারে, তাই আজকে নাকি গান শোনা লাগতো না, বলে কথা। আচ্ছা বাবা, বলতেছি দরকার একটু অন্তর দিয়ে ভাবা। এই জগৎ সংসারে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত রাষ্ট্র, শিক্ষিত দেশ কোনটা? কোন জায়গা জানা আছে বাবা? কানাডা। তা কানাডায় কি গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন করে এত শিক্ষিত করে ঠিক আছে নাকি? এই গোসাইরা কথা কন না কেন? দেখেন অন্তরে চিন্তা করি, এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত দেশ হচ্ছে কানাডা। তাই সেইখানে কি গুরুচাঁদ ঠাকুর গেছিল না? আরে গুরুচাঁদ ঠাকুর তোমার এই হরি গুরুচাঁদ ওরাকান্দির পাশে, এইটাও ভালো করেছেন না। বিশ্ব দরবারে দেখেন হরিচাঁদ ঠাকুরের কয়টা দেশে ছেলে, তাই আমার একটু পরিচয় আছে। কষ্ট হচ্ছে নাকি বাবা?
আমি ওই দলে, কিন্তু এখন তো এই দলে নাই। না, এই দলে আর ওই দলে, আমি থাকি সব দলে। আজকে বলে গেছি কলে, ভেবে দেখতেছি বলে, ভেবে দেখেন তাই, এই জন্য আর ওই দলে যাই নাই। দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে, তাই তার কাছে একটু ভালো করে এইসব কথা আজকে জানতে চাই, ভেবে দেখেন তাই। তাহলে কি জানতে গেলাম প্রথমবারে, যে হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজের উপাসনা। তাহলে প্রথমবার তারক সরকার বললেন যে ব্রজের উপাসনা তিনি মানেন না, কিন্তু একই মুখে তারক সরকার আবার বললেন পুষ্পবন্ত করি ধন্য বৈষ্ণব উপাসনা, সে রসে রসনা কেন তারক রসনা। তাহলে একই মুখে দুই কথা বললে কেন? তাই তোমার কাছে তারক সরকার আজকে ভালোভাবে জানতে চাই, নাই তোমার আজকে রেহাই নাই। দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে। দেখেন আরেকটা গানের ভিতরে আমি দেখতে পাই, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমরেতে সাজমন, বিনা যুদ্ধে না ছাড়িব পণ করেছে দুর্যোধন, ভজন পূজন অশ্ব দুটি করো তাতে সংযোজন, সমরেতে জয় হবিমন সারথি করো কৃষ্ণধন। তাই না বাবা? তাই এইখানে অশ্বিনী গোসাইর গানে সারথি কৃষ্ণধনে লাগবে কেন? তোমার হরিচাঁদ পারে না? কি করেন আপনারা? আমি তো আলাদা কথা করছি না, এই হরি কথার মধ্যেই এই কথা করছি, হচ্ছে কি ধনে কি গৌর হলি বলকা নাই, তাই না? দেখেন একটু চিন্তা করে কি বলবো সবার ভিতরে। প্রথমবারে প্রশ্ন করেছিলাম দান, তুমি বলবে সবার স্থান, তাই তারক সরকার তোমার প্রতি লিখনতে গৌর ভাবের উপর সেই প্রেমধারা দেখতে পাই, তুমি এখান থেকে জানাই তোমার পাশাপাশি কি এমন পেলে বেশি, যা আমার এই বৈষ্ণবত্বে নাই, তাই না বাবা? যা যা কয়ে গেছে আপনারা ভালো বুঝেছেন, আমি ভালো বুঝি নাই। দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে, গোসাই ছড়াতি ছড়াতি কম ছড়ায় নাই। আর একটা গল্প কব না? থাক, আরে মানা করি তখন তো না করি যাই নাকি, সবাই ভালো শুনতেছে, তাই না বাবা? গল্প হবে, অল্প হইলে তারপর কথা হবে না, কথা তো কাজ সারা হয়ে গেছে। এবার একটা কইয়ে যাই, গোসাই ছড়াতি ছড়াতি আছে কম ছড়ায় নাই। জানাই আপনাদের পাশাপাশি দুই বন্ধু প্রাইমারি থেকে একবারে পড়াশোনা করতেছে। তা একজনের আর্থিক অবস্থা ভালো ছিল, আস্তে আস্তে পড়াশোনা করতে 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 বিসিএস কাটার হয়ে গেল একবারে নিবন্ধন নিয়ে যাচ্ছি, সত্য কথা কয়ে। আর একজন প্রাইমারি পর্যন্ত অফ হয়ে গেছে, তার আর পড়াশোনা হয় না, কারণ আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই কিন্তু বাবা, যদি প্রাকৃত বন্ধু হয়, যত শিক্ষিত আর যত চাকরিজীবী হয়, বন্ধু বন্ধুকে কখনো বলে না, তাই না বাবা? বলে যদি সেই রকম বন্ধু আবার জোটে, বলতেছি আপনাদের অকপটে, ভেবে দেখেন তাই। এইবার 20 বছর পরে শহরের বন্ধু অর্থাৎ মোহাম্মদপুরে সরকারি কোয়ার্টার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। গ্রামের বন্ধুর কাছে করেছে বোন, বন্ধুরে কথা শোন, তুই আমার কথা লবি, 20 বছর দেখি না, কালকে সকাল হতে না হতেই আমার কাছে দেখা দিবি। গ্রামের বন্ধু চিন্তা করে তাই, যেহেতু 20 বছর পরে বন্ধুর ফোন পাই, মনে আছে ভাবো বন্ধুর কাছে গেলে না জানি কত ভালো মন্দ খাবো, এই কথা চিন্তা করে তাই, কারণ ভালো মন্দ তার গরিব মানুষ খায় নাই। এই কথা চিন্তা করে অকপটে বলতেছি আপনাদের সভার তটে শ্রবণ করেন, তাই গ্রামের বন্ধু শহরের বন্ধুর কাছে চলে গেছে, বলতেছি আপনাদের কাছে। এইবার শহরের বন্ধু গ্রামের বন্ধু যেহেতু 20 বছর পরে এসেছে, এমন কিছু জোগাড় করিতে বাদ রাখে নাই। ডাল অনেক প্রকার করেছে, খেসারির ডাল, মুসুরির ডাল, বুটের ডাল, অরহরের ডাল, কলর ডাল, সব ডাল ডাল করে দিয়েছে। মাছের মধ্যে রুই মাছ, কাতল মাছ, ভেটকি মাছ, মালা মাছ, ফেলা মাছ, সব মাছ করেছে। মিষ্টান্ন, দধি, মানে প্রচুর, যেহেতু 20 বছর পরে আসতেছে, ভাবতে পারতেছে। সন্ধ্যায় খাতি বসে খাতি 11টা বাজে গেছে, এত পরিমাণে গেলাঙে দিছে। এবার বলতেছে বন্ধু এই রুমটা তোর, দেখবেন এখন ডিজিটাল যুগ হয়েছে, টেপা টিপির কল বেরোইছে, এখন টিপ দিলে দরজা খুলে, টিপ দিলে দরজা বন্ধ হয়, তাই না বাবা? এখন টিপ দিলে শোষানো হয়ে যায়। আগে চার দিয়ে মানুষ বাথরুম করতো, এখন চেয়ারে বসে শান্তির দেশে ভাই। কত আধুনিক কল বেরোইছে, বিজ্ঞান কত আবিষ্কার করে গেছে, ভালো জিনিস না? এইবার বলতেছে গ্রামের বন্ধুর কাছে শহরের বন্ধু, শহর এইটা টিপ দিলে দরজা খোলে, এইটা টিপ দিলে বাথরুম খোলে, এইটা টিপ দিলে জানলা খোলে। গ্রামের বন্ধু চিন্তা করে আমার তো বলদ থাপড়াইছে, আমার বলদ ভাবতিছে, হ্যাঁ শহর আমার এত ভালো করে শিখাতে হবে, এইসব আমি অনেক আগে শিখেছি, জানিস আমার কি মাতব্বর হয়েছে।
ভদ্রলোক তো দরজা বন্ধ করে ওর রুমে চলে গেছে। যেই শুয়ে পড়িছে, যেই 12টা বাজিছে, 12টা যেই বাজে গেছে, এইবার ডাইলে টক দিছে। এই পাশে ঘুরতেছে ডাইল কখন, আবার এই পাশে ঘুরতেছে ডাইল কখন। হ্যাঁ, বোনের টাইম কাছে সাইডে মানে সাইডে, আমি সাইজে বড় আগে চলে যাই। মুসুরি কাছে আমি একটু ছোট, আমি একটু আগে যাই, তুই পরে যাবি, তুই যাচ্ছি পারবি না। কলাই তেল করছে না, অত কথায় কাজ হবে না। আমি ক্যাল ক্যাল করে চলে যাবো, তোরা তেল 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 করে চলে দিবি। বাবা এই যখন এদিকে নখ দিছি, ও সুইচের টেপা শুরু হয়েছে, তো ভালো করে শেখে নাই যে বাথরুম কিভাবে খোলে। ও টিপতি রয়েছে, ছাতা কাজ হচ্ছে না, খুলতেছে না বাথরুম, আর এদিকে তোরা বেগ মানতেছে না। বাবা কত সময় টেপা টেপি সহ্য হয়, এদিকে টিপতেছে আর এরকম করতেছে, টিপতেছে আর এরকম করতেছে। চিন্তা করে তাই যে কাজ হচ্ছে না, কিন্তু এদিক তারা বেগ মানতেছে না। গরমের দিন কথাটা আপনারা শুনে নিন, রাত্র 12টার পর দেখবেন ফ্যানের পাংখায় কি পরিমাণে ভোল্টেজ পায়। গরমের দিন ফ্যান তো উপরে পুরো 12টার পর তুমুল বেগে ঘুরতেছে। ও চিন্তা করে তাই যা দিয়ে এখানে কাজ সারিয়ে ফেলেতে তো মানুষ সব সারা। ও একটা স্যান্ডো গেঞ্জি গায়ে ছিল, খুলিছে, খুলে 2 হাতায় গ্রিপ দিছে, উপর করেছে, সুন্দর একটা ব্যাগের মতো হয়েছে। এইবার জয়েন্টে পয়েন্টে সেট করে আরে এই জায়গা না তো, এই জায়গা মন্দির, এই জায়গা সকাল জয় না। ঢাকা মোহাম্মদপুর এসে গন্ধ কি এত দূর চলিস? দেখছিলেন মায়েদের কি না, মোহাম্মদপুরের গন্ধ এই জায়গায় বসতে পারছে, চালকানি মিশে। ও তো কোনোভাবে একটু রেস্ট পাইছে, কিন্তু ওর চিন্তা বাইরে গেছে, শালার মাল ফেলবো কোন খেয়ে দেয়। চিন্তা করে তাই কেমন করে বাইরে ফেলায়, কোনোভাবে যদি ফেলাতে পারি কাকা বাদ দিছে। চিন্তা করে তাকাতি তাকাতি দেখে গিয়ে বিল্ডিং এর উপরে ফাঁকা জায়গায় ভেন্টিলেটর লাগায় না, এই জায়গা ফাঁকা হয়েছে। চিন্তা করে এই মালের ব্যাগ ধরে চালিয়ে মারি, যদি ওই বাড়ি ফেলতে গেলে তাহলে তো গেল ঝামেলা। ও করেছে এইভাবে নিজে তো আর ফেলতে পারবো না। ও সুন্দর খাটের উপর উঠেছে, উঠে ওই ফাঁকার দৃষ্টি ঠিক করে নজর এক করে যখন চাইলে দেশে ওয়ালে বাড়ি খাইয়া ফ্যানের পাংখায় গেঞ্জির হাতা বাজিছে। ফ্যান তো 12টার মধ্যে ঘুরতেছে, প্রবল বেগে ঘুরতেছে আর মারতেছে, ঘুরতেছে আর মারতেছে, ঘুরতেছে আর কপাল রে কপাল। ওই শালার সারা মানে ছাতা সারাতে গিয়ে জড়াই ফেললাম। সাদা রুম চন্দন কালার হয়ে গেছে। ওরে কপালে কপাল। ও সারাদিন টিপতি রয়েছে, সারা রাতে টিপতি ভুলে যখন কখন জানি টিপ লেগে গেছে, বাইরের দরজা খুলে গেছে। চিন্তা করে তাই বন্ধ যদি দেখে মান সম্মান সারা নাই। ও চলে গেছে তাড়াতাড়ি মেথর পড়তে। সকালবেলা একজনে ঠাকুরের কাছে ধূপ প্রদীপ জ্বালাইয়া গণেশের সামনে কেবল বালতি আর কোদাল নিয়ে রেডি হয়েছে। আর এদিকে এই ভদ্রলোক গেছে, আপনি ময়লা পরিষ্কার করেন? কয় ওইটাই তো আমার কাম। কয় আপনি কত টাকা কিরকম রেডি করেন? কয় 2 ঋণ 2000, 5 ঋণ 5000। কয় শোনেন অত কথা না, ঋণ টিন বাদ, আপনি আবার বলুন সাক্ষাৎ একজন আর পায়খানা পরিষ্কার করতে কয় টাকা নেবেন? ভদ্রলোক চিন্তা করে 1 জন আর 10 জন নাই, আজকে দিন তো চলেই যাবে। এক কাজ করেন, বেশি না, আমার 1000 টাকা দেবে। কয় শোনো, টাকা নিয়ে সমস্যা, চলো। নিয়ে আইসে ভদ্রলোক রুমের দিকে জাতি করছে, আর ট্যাঙ্কি তো বাবা ঘরের পিছনের দিকে থাকে। ভদ্রলোক বালতি নিয়ে পিছনে যাচ্ছে, ওদের কাছে এদিক না মাল ঘরে। ও যাওয়ার পরে কোন রকম নাক চাইতে দেখতেছে, ওরে কপাল রে কপাল, এরকম ঘুরতেছে আর দেখতেছে, ঘুরতেছে আর দেখতেছে। ওরে কপাল রে কপাল, পায়খানা পরিষ্কার করেছে, কিন্তু বাবার জন্মে এরকম পায়খানা পরিষ্কার করি। কয় আপনি আমার কয় টাকা দিতে চাইছেন? কয় কেন 1000 টাকা কইলে দিই। তাই শোনেন, আপনার আমি 2000 টাকা দেবো। আপনি এরকম হাঁটলেন কি করে, আরেকবার হয়ে গিয়ে দেখা। গোসাই আমার ছাতা ছাড়াতে গিয়ে জড়াই ফেলেছে, কম দূর ছড়ায় নাই, ওনারা দিয়ে গুছাবো। অনেক কথা হয়ে গেছে, তাই বেশি প্রশ্ন দিয়ে লাভ নাই। আমার 40 মিনিট সময় দিয়েছে, তা তো প্রায় চলে যাচ্ছে। আর একটা গান গেয়ে আমার মতো চলে যাই।
হরি বল। আরো গল্প খাওয়া, আর এই বছর না আগামী বছর খাবো না বাবা, বেশি অনেক হয়ে গেছে। ভালো সেরকম বেশি অল্পতেই ভালো থাকা ভালো, বেশি এলেও বেশি ভালো না, সব জিনিস কি কম। যাই হোক, ছোট করে আসর চলে ছেড়ে দেবো, তারপর গোসাই আসবে, তারও একটু সময় লাগবে, তারপর দুইজন একসাথে দাঁড়াবো, একসাথে যুদ্ধ হবে, যুদ্ধ দেখে তারপর হ্যাঁ মনে ভাবি ভুলে যাব, ওই ভোলা না ওরে ভালোবাসা জানা হয়ে কিছু আত্মীয় নাজরা মাঝে ঠিক আছে, ওই যে একটু জায়গায় ওই জায়গায় তারা একটু দেখেন, একটু বেহালা একটু বাড়া নেই মনোকট নাকি কও? ও মনোকট, মনোকট আবার বেরোইছে নাকি? মনে ভাবি ভুলে যাব, ওরে ভোলা না ওই ভালোবাসা জানা কাদালো কাদালো
বললেন, তোমার সঙ্গে আমার এক জন্মের পরিচয় নয়। কোন প্রেমিক প্রেমিকার কথা চিন্তা করা হতো, তাহলে তার সঙ্গে আমার এক জন্মের পরিচয়। তাহলে কে সেই বন্ধু যার সঙ্গে আমাদের দু জন্মের পরিচয়? একদিন ভগবান বললেন, তোরা আমার কথা নবি, সকলে গিয়ে মানব কুলে জন্ম লবি। ভক্ত ডেকে বলছে, তাই প্রভু তোমার কাছে জানাই, ওই কুলে গেলে পরে ওই মায়ার সংসারে সেদিন মায়ায় আমাকে আবদ্ধ করে রাখবে। তোমাকে ডাকতে পারবো না প্রভু রে, ওই কুলে যেতে চাই না, ওই কুলে যেতে চাই না। ওই কুলে যেতে চাই না। তবে তুমি যেহেতু বলেছ, এই যদি হয় তোমার অন্তরের দাবি যে তোরা মানব কুলে যাবি, হ্যাঁ যেতে পারি, তবে একটা শর্তে। প্রভু, তুমিও যদি আমাদের সঙ্গে মানব কুলে মনোদঙ্গে তুমিও যদি জন্ম নাও, তাহলে ওই কুলে যেতে পারি। ভগবান বলছে, এই যদি হয় তোদের মনের দাবি, আমি গেলে তোরা যাবি। মনে আছে ভাবো, আমিও তোদের সঙ্গে গিয়ে মানব কুলে জন্ম নেব। এক ভক্ত ডেকে বলছে, ও প্রভু, তুমি তো বললে যাবে, এই হাজারো কলির জীবের মধ্যে সেদিন তোমাকে কেমন করে খুঁজে পাবো বলতে পারো প্রভু? ভগবান ডেকে বলছে, যেখানে কীর্তন আসর কবি আসর হবে, হাজারো ভক্তগণ বৈষ্ণব ভক্ত আসবে, যদি পারিস সেই ভক্তের চরণ ধরে শুনে নিবি। এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে আলিঙ্গন করতে পারে, এই জগৎ সংসারে এই বৈষ্ণবের মধ্যে আমায় খুঁজে পাবো। আমার এত সুন্দর দেহ পেয়েছি, একটু ঠাকুরের নামে মাঝে একটু উলুধ্বনি দেব, তাতেও কষ্ট হয় বাবা। যে কথা বলতে পারে না তার থেকে তো ভগবান আপনাকে ভালো রেখেছে, যে চলতে পারে না তার থেকে তো ভগবান আপনাকে ভালো রেখেছে। এই বৈষ্ণবদের পরশে, সাধন পরশে মনের ময়লা দূর হয়, এই বৈষ্ণবদের মধ্যে আমায় খুঁজে পাবি। তাই আমার গান, শুনতে পাও না এই অভাগার কান্নার সুর? আজ তুমি কোথায়? তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি আজ কত দূর? আমার কবি বললেন, তুমি কত
আমার দুটি কথা ভালো লাগে, সত্যি প্রশংসা করতে হয়। যে হরিচাঁদ ঠাকুর একটা কথা বলেছে যে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক ক্রিয়া কর্ম হরিকুণ্ড সে। বাবা যেটা ভালো লাগে সেটা ভালো বলতে সমস্যা নেই। অনুকূল ঠাকুরের বাণী আছে, ধর্মে মানুষ বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্ম বলে জানিস তা। কত সুন্দর কথা বাবা। পিতা মাতার এই জগতে শ্রেষ্ঠ আসন দিয়েছে, খুব সুন্দর কথা। কিন্তু বাবা এই সব জায়গায় যদি এইরকম হইতো তাহলে তোমার ভালো লাগতো। দেখেন অন্তরে চিন্তা করে এই জগৎ সংসারে জীবনের সবকিছু নিয়ে একজন পিতা মাতা তার সন্তানের মাথায় দিতে চায়। এখানে যারা বসে আছি কেউ বা মা হয়েছি, কেউ বা বাবা হচ্ছে। একবার ভাবুন তো বাবা, যেদিন আপনি প্রথম শুনেছেন যে আমি বাবা হয়েছি, কোন সন্তানের পিতা হয়েছি, একবার চোখ বন্ধ করে সেই দিনে ফিরে যান না। দেখবেন শোনা মাত্র কখন যেন আনন্দে চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়েছে, আমি মা হয়েছি, আমি বাবা হয়েছি। কখন মন বার হচ্ছে, বারণ মানছে না, কখন কখন কি আমার সন্তানটাকে একবার দেখবো। বাবা তাড়াতাড়ি গিয়ে সন্তানটাকে কোলে নিয়ে বাবা সন্তানের মুখের দিকে তাকাচ্ছে, আর অজর ধারায় আনন্দে কাঁদছে, আর মনে মনে ভাবছে আমি দেখতে এত সুন্দর। বাবা সন্তানের মুখের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে আমি দেখতে এত সুন্দর। শাস্ত্রে বললেন আপনার আত্মশক্তির বহির্বিকাশ হলো আপনার গুণ, আপনার আর একটা আমি আমার পুত্র। আয়নার সামনে গেলে পরে নিজের প্রতিবিম্ব দেখা যায়। একজন পিতা একজন মাতা তার সন্তানের মুখের দিকে তাকালে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। এই জগৎ সংসারে পুত্রের মধ্যে পিতার রূপ দেখতে পায়। দেখবেন সন্তানটা ভালো করে বুঝতেও পারে না, ভালো করে তাকাতেও পারে না, বাবার মন মানছে না। বাবা সন্তান থেকে ওই সন্তানটা বাবাকে বাবা বলার আগে সন্তানটাকে জড়িয়ে ধরে বাবা আজকে সন্তানকে মুখে দিয়ে আগে বাবা বাবা বলে ডাকছে। কেন জানেন? ধীরে বাবার আশায় আজকে ও যখন বুঝতে পারছে না আমি ওকে আগে বাবা বাবা বলে ডাকছি, ও যেদিন বুঝতে পারবে সেদিন এমনি করে আমাকে বাবা বাবা বলে ডেকে বেরোতে। দেখবেন আমার সন্তান হাঁটা শিখতে গিয়ে একবার উঠে দাঁড়াতে গিয়ে বারবার পড়ে যাবে। বাবা কাছে থাকলে যে তাড়াতাড়ি গিয়ে বাবা এই ছোট আঙুলটা বাড়িয়ে দেয় আর বলে খোকারে এই আঙুলটা ধর, তাহলে জগতে আর বলার ভয় থাকবে না। এখানে যারা বসে গান শুনছেন সবাই একদিন বাবার ওই ছোট আঙুলটা প্রথম ধরেছিলাম, আর মনে মনে ভেবেছিলাম যদি একবার বাবার হাত ধরা যায় তাহলে এই জগৎ সংসারে সন্তানেরা মনের ভয় থাকে না। দেখেন বাবা সত্যি সন্তান যদি একবার বাবার হাত ধরতে পারে তাহলে এই জগতের সন্তানের আর পড়ার ভয় থাকে না। যার বাবা আছে সে হয়তো বুঝি না, যার বাবা নেই সে জানে যে বাবা না থাকলে পারে।
বাবা থাকলে পরে মনে হয় যেন কোনো একটি দল ছায়ার নিচে আছি, বাবা না থাকলে পরে মনে হয় যেন প্রখর রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। ওই আগুনটা বাড়িয়ে দিয়েছে কেন জানেন? পোকা পড়ে যাবে এই জন্য বলছি। পোকারে কেন এই ছোট আঙুলটা বাড়িয়ে দিয়েছি জানিস পোকা? ও পোকা, তুই আজকে হাঁটা শিখতে গিয়ে একবার উঠে দাঁড়াতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিস পোকা। এমন একটা দিন আসবে খোকা জানিস, আমি এই হাঁটা ভুলে গিয়ে তোর মতো একবার দাঁড়াতে গিয়ে খোকারে বারবার পড়ে যাব। আজকে এই আঙুলটা বাড়িয়ে দিয়েছি কেন জানিস? সেদিন আমিও তোর মতো একবার উঠে দাঁড়াতে গিয়ে বারবার পড়ে যাব। আজকে যেমন তোর থেকে হাতটা বাড়িয়ে দিয়েছি, ওখানে আমার কথা লবি।